Class 7. Today we are going to start the chapter Time and Motion. Now at the starting of the chapter you can see there are the names of 6 types of different motions. What are they? Rectilinear motion, motion in a circular path, rotational motion, combination of rotational motion and rectilinear motion, and curvilinear motion. এগুলোর জন্য আমি তোমাদের বলবো যে ফার্স্টেই কিন্তু এক্সারসাইজে হাত দেবে না। হ্যাঁ, আমরা যে কনসেপ্ট অফ মোশনের যে প্রথম যে ধাপ সেটা আগে করে নিই, তারপর আমরা এই মোশনগুলো মানে কি সেটা একটু ডিটেলসে বুঝবো। কারণ আমরা হয়তো ক্লাস 6-এ আমার মনে পড়ছে না কোন জায়গায় তোমরা এত ডিটেলসে পড়েছো যেখানে এক্সারসাইজটা দেওয়া হয়েছে তোমাদের। আমি আমার ইচ্ছা আছে এটাকে আর একটু ডিটেলসে তোমাদের বুঝিয়ে দেওয়া যে কোন মোশনটা কি। তো এইটুকু কাজটা তোমরা থামিয়ে রাখবে। আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে কিন্তু তোমাদের একদম ক্লাস 12 অবধি বেসিক। দ্যাট ইজ আমরা কোনো একটা বডির ক্ষেত্রে সে যখন মোশনে থাকে তখন আমরা কিভাবে তার মানে মোশনটাকে মেজার করব, তার মোশনটা হাউ মাচ বা উইথ কোয়ান্টিটিস, উইথ দ্য হেল্প অফ উইচ কোয়ান্টিটিস ক্যান বি মেজার দ্য মোশন অফ দ্য বডি। তো সেইখানে প্রথম যে কোয়ান্টিটিটার কথা আমরা বলবো সেটা হচ্ছে গিয়ে ডিসপ্লেসমেন্ট। ডিস্ট্যান্স কথাটা তোমরা খুব শুনেছো, ডিস্ট্যান্স, মেজার দ্য ডিস্ট্যান্স। তো ডিসপ্লেসমেন্ট নতুন যে শব্দটা, তার সঙ্গে ডিস্ট্যান্সের কী তফাৎ বা কী রিলেশনও বলতে পারো, সেটা আমরা এবার একটা ছোট আঁকার মাধ্যমে বুঝে নেব। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এ থেকে বিতে যাওয়ার বিভিন্ন কিন্তু পথ আছে বা প্রসেস আছে। দ্য ডিফারেন্ট ওয়েজ ইন উইচ আই ক্যান রিচ বি। এই যে রাস্তাগুলো দেখছো, তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, ঠিক এরকম একটা আঁকা তোমরা নিজের খাতায় আঁকবে। আমরা এটাকে পাথগুলোকে নাম দিয়ে দেব। সরি, 1 2 3 4 5, আর মাঝেরটাকে আমি কোনো নাম দিলাম না। মাঝের যে রাস্তাটা এবি স্ট্রেট সেটাকে আমরা কিন্তু কোনো নাম দিইনি। তো তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা ডিস্টেন্সটা মাপা। এবার তোমার মনে হবে এইখানে মাপাটা খুব ইজি, স্কেল ধরে আমি এতটা মেজার করলাম, তারপর এতটা, তারপর এটা, যেহেতু এগুলো স্ট্রেট লাইন, তাহলে এই দুটো 1 2 আর 5 এই তিনটেকে মেজার করা ইট উইল বি ইজি বিকজ দিজ আর স্ট্রেট লাইন্স। কার্ভড লাইন্সগুলোকে মেজার করবে কি করে? কার্ভড লাইন্সের ক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব একটা সুতো নেবে বা একটা দড়ি টাইপের জিনিস নেবে, দিয়ে সেটাকে এ থেকে বি অবধি এরকম করে গোল করে যেমন করে রাস্তাটা আছে তেমন করে বসাবে। আমার কাছে দড়ি নেই আপাতত, তাই আমি তোমাদের তারটা দিয়ে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমি কি করছি? এই তারটাকে আমি এখান থেকে, আমার তো লম্বা একটা কন্টিনিউয়াস তার, তোমরা ছোট্ট একটা নেবে আন্দাজ মতন, একটা এন্ড থেকে লাগাবে, দিয়ে এই বরাবর এই বরাবর এই বরাবর এরকম করে এত দূর যাবে, দিয়ে কেটে দেবে। বুঝতে পেরেছো? অ্যালং দ্য লাইন এরকম করে বসাতে বসাতে যাবে, যেমন করে আমরা মানে সাজানোর জন্য পুঁতি টুতি বসে, ওরকম একটা কন্টিনিউয়াস তার বা ওয়্যার দিয়ে এটাকে এত দূর থেকে এত দূর এ থেকে বি অবধি কেটে নিলে যেটুকু ওয়্যার হলো, দিয়ে তার মেজারমেন্টটা নেবে। এরমভাবে প্রত্যেকটা রাস্তারই কিন্তু তোমরা মেজারমেন্ট নিতে পারো। এবং তুমি যদি মেজার করো, একটা জিনিস লক্ষ্য করবে কি জানো তো, যে এ থেকে বিতে যাওয়ার জন্য যতগুলি রাস্তা আমরা বেছেছি সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে এ টু বি স্ট্রেট লাইন। দিস ইজ নোন অ্যাজ দ্য ডিসপ্লেসমেন্ট। এ টু বি এই যে দুটো পয়েন্ট, তাদের মধ্যে the minimum distance traversed along the straight line joining the 2 points is known as its displacement. বইতে দুপাতা জুড়ে অনেক কিছু লেখা আছে, তোমরা পড়বে, রিডিং পড়বে, তোমাদের ভালো লাগবে, কিন্তু তার যে সার মর্ম সেটা আমি বুঝিয়ে দিতে চাইছি। এই জন্যই আজকে বই না ফলো করে, যে আমরা যখনই দুটো পয়েন্টের মধ্যে ডিসপ্লেসমেন্ট জানতে চাইবো তখন আমাকে ওই দুটো পয়েন্টের মাঝে একটা স্ট্রেট লাইন আঁকতে হবে। স্ট্রেট লাইনটা কিন্তু ডিসপ্লেসমেন্ট বোঝাবে। স্ট্রেট লাইনটা শুধু ডিসপ্লেসমেন্ট না, আমি কোন দিক থেকে কোন দিক যাচ্ছি সেটাও কিন্তু আমাকে বলে দিতে হবে। আই এম গোয়িং ফ্রম এ টু বি অর বি টু এ। সো ডিসপ্লেসমেন্টে কেবলমাত্র ডিস্টেন্স নয়, কোন দিক থেকে কোন দিকে যাওয়া হচ্ছে সেটাও বোঝানো হচ্ছে। তাহলে এ বিতে কিন্তু একটাই দিক, এ থেকে বি এর দিকে যাচ্ছে, কিন্তু তুমি যদি এই পাথটা নাও, তুমি মেজার করে দেখবে এটা অবশ্যই এই যে 1 নাম্বার পাথটা, 1 নাম্বার রাস্তাটা অবশ্যই এ বির তুলনায় বেশি হবে।
তো 1 নাম্বার পাথটাকে তুমি যদি মেজার করো, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে তার কিন্তু মানে বিভিন্ন জায়গায় সে বিভিন্ন দিকে যাচ্ছে। কেমন কেমন বিভিন্ন সময় বিভিন্ন দিকে যাচ্ছে? যখন আমি এ থেকে, ধরো এটাকে নাম দিলাম এ ড্যাশ, এ থেকে এ ড্যাশ যাচ্ছি তখন ডিরেকশন কোন দিকে? এই দিকে, তাই না? এদিকে যাচ্ছে। এ ড্যাশ থেকে এ ডাবল ড্যাশে যখন যাচ্ছে তখন ডিরেকশন কোন দিকে? এই দিকে। এ ডাবল ড্যাশ থেকে আবার বিতে আসছে তখন ডিরেকশন কোন দিকে? এদিকে। তাহলে প্রত্যেকটা মুহূর্তে কোন দিকে যাচ্ছে সেই প্রশ্নটা করলে 3 রকম আনসার্স পাওয়া যাচ্ছে 3 জায়গায়, ভিন্ন জায়গায়। কিন্তু এবির ক্ষেত্রে তুমি যেখানেই দেখো না কেন ডিরেকশন কিন্তু সে এ থেকে বি এর দিকে। ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝলাম, দুটো পয়েন্টের মধ্যে যদি একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে আমি পৌঁছতে চাই, দেয়ার মে বি থাউজেন্ডস, মিলিয়ন্স, ইনফাইনাইট নাম্বার অফ ওয়েজ বা পাথস বাই উইচ, পাথ মানে PATH, পাথের কথা বলছি, পাথ টু রিচ অ্যাট বি, বাট দ্য স্মলেস্ট পাথ, the least distance which we can travel will be the straight line, সেটা হচ্ছে সরল পথ। সরল রেখায় যদি আমি এ থেকে বিতে আসি সেটাই হবে সর্বনিম্ন পথ। এবং সেই যে সরল রেখায় যাওয়া, দুটো পয়েন্টকে জয়েন করা, সেই সরল রেখাটাই তাকে কিন্তু তার কিন্তু ডিসপ্লেসমেন্টটাকে বোঝাচ্ছে, অর্থাৎ এ বির মধ্যে ডিসপ্লেসমেন্ট। আর বাকিগুলো তাহলে কি বোঝাচ্ছে? বাকিগুলো হচ্ছে ডিস্ট্যান্স। এবার তোমার মনে হতে পারে ম্যাম এ থেকে এ ড্যাশ অবধি কি আমি ডিসপ্লেসমেন্ট মাপতে পারি? হ্যাঁ, তুমি এ থেকে এ ড্যাশ অবধি ডিসপ্লেসমেন্ট মাপা মানে কি? তুমি এ আর এ ড্যাশের মধ্যে স্ট্রেট লাইন আঁকবে, দিয়ে সেটাকে মেজার করবে। কিন্তু মনে রাখবে এ থেকে বিতে যাওয়ার সময় তুমি যদি মনে করো প্রত্যেকটা ডিসপ্লেসমেন্ট বের করে যোগ করে সে ডিসপ্লেসমেন্ট পাবো, তা কিন্তু পাবে না। ওকে, এইভাবেই এ আর বিকে ডিরেক্টলি তোমাকে একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করতে হবে। এইখানে আমি তোমাদের যেটা বলে দিলাম, তারপরে যেটা চলে আসে সেটা হচ্ছে, তাহলে দুটো জিনিস এখানে পাওয়া গেল, একটা হচ্ছে ডিস্ট্যান্স, একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। একটা জিনিস আমরা খুব স্পষ্টভাবে বলতে পারি, ডিস্ট্যান্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের মধ্যে যদি দুটো পয়েন্টের মধ্যে ডিস্ট্যান্স আর ডিসপ্লেসমেন্ট ভাবি, তাহলে ডিস্ট্যান্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স বেশি হবে, না হয় সমান হবে। যদি দেখা যায় দুটো পয়েন্ট আছে এ বি, তাদের মধ্যে তুমি যখন হাঁটা শুরু করলে তুমি স্ট্রেট পথেই গেলে, তাহলে তুমি এই পথেই গেছো, তার মানে তোমার ডিস্টেন্সটাও যা, তোমার ডিসপ্লেসমেন্টও তাই। তাহলে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সমান হতে পারে, বা ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট থেকে বেশি হতে পারে। কোনো মতে এই ডিস্টেন্সটা কিন্তু ডিসপ্লেসমেন্ট থেকে কম হতে পারে না, কারণ ডিসপ্লেসমেন্টটাই হচ্ছে সবচেয়ে কম। এইবার আমরা চলে আসবো যে যাচ্ছে তার স্পিড কতটা। স্পিড কথাটার সঙ্গে তোমরা খুবই ওয়াকিবহাল, তোমরা জানো স্পিড কাকে বলে। তাই জন্য না আমি বই কেন ফলো করছি না আজকে, কেন আই এম নট রিডিং দ্য বুক, বিকজ ইন দ্য বুক দে হ্যাভ মেড ইট টু মাচ ফোমি। ফোমি মানে প্রচণ্ড ফেনিয়েছে ব্যাপারটাকে, বুঝতে পারলে তো? মানে এত বেশি ছোট ছোট বিষয়গুলো খুব সহজভাবে যেখানে বলে দেওয়া যায়, সেইখানে ওরা পাতার পর পাতা বলে আমার কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে কনফিউশন এতে তোমাদের বাড়বে। এই জন্য আমি বলবো জাস্ট ওটা রিডিং পড়ো, ডেফিনেশনসগুলো পড়ো। রিডিংটা অবশ্যই পড়বে, প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট, কিন্তু বোঝার ক্ষেত্রে এইটুকু বুঝলেই যথেষ্ট। এবার স্পিড যে আমরা বলছি, স্পিড মানে কি? স্পিড মানে হচ্ছে আমরা জানি 1 সেকেন্ড বা ইউনিট টাইমে, একক সময়ে ইন ইউনিট টাইম কতটা ডিস্ট্যান্স ট্রাভেল করছে কোনো একটা বডি। অর্থাৎ স্পিড মানে আমরা জানতাম ডিস্ট্যান্স বাই টাইম, এটা তো তোমরা জানতে। তাহলে এবার ভেলোসিটি বলে যে টার্মটা আমি বলছি সেটা তাহলে কি? ভেলোসিটি অ্যাকচুয়ালি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। বুঝতে পেরেছো? তাহলে এবার তুমি বলো, এই যে উপরে আঁকাটা আছে, আমি আরেকবার মনে করিয়ে দিই, এই আঁকাটা কিন্তু তোমাদের নিজের খাতায় আঁকতে হবে। স্কেচ পেন না থাকলে কোনো অসুবিধা নেই, পেন্সিল দিয়ে পেন দিয়ে যা খুশি দিয়ে আঁকো। মেজারমেন্টগুলো নেবে, দিয়ে আমাকে পাঠাবে যে কোনটা কত হলো, কার কত হলো, সবার এক তো হবে না, আলাদা আলাদাই হবে। এবার এইখানে আমরা যে বলছি ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাহলে এ থেকে বি এ যাওয়ার সময় ভেলোসিটি মানে কি? ডিসপ্লেসমেন্টটা মাপা হবে, এ বি ডিস্টেন্সটা মাপবো, কত সময় গেল সেটা দেখবো। এই পথ বরাবর গেলে আমি এই গোটা ডিস্টেন্সটা মাপবো, দিয়ে কতটা সময় এই রাস্তা জুড়ে সে হেঁটেছে সেটা দিয়ে ডিভাইড করবো। দ্যাট উইল গিভ মি ডিস্টেন্স, দ্যাট উইল গিভ মি স্পিড। সো ভেলোসিটি মানে কিন্তু ডিসপ্লেসমেন্ট নিয়ে, অর্থাৎ ভেলোসিটি যেমন ডিসপ্লেসমেন্টের একটা দিক আছে এ থেকে বি এর দিকে, ভেলোসিটিরও কিন্তু একটা ডিরেকশন থাকবে ফ্রম এ টু বি। স্পিডের কিন্তু সেরকম কোনো ডিরেকশন নেই। স্পিড মানে গোটাটা জুড়ে, কখনো এদিকে কখনো এদিকে কখনো এদিকে,
কিছু ম্যাটার করে না স্পিডের ক্ষেত্রে যে আমি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি। কিন্তু ভেলোসিটি উল্লেখ করার সময় সেটা যেহেতু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এই জন্য কিন্তু অবশ্যই তোমাকে নির্দেশ করতে হবে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছ। ঠিক আছে, এইবার আমি তোমাদের ইউনিটটা বলে দিই। ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট মানে তো এক ধরনের দূরত্বই, তাহলে ভেলোসিটির একক হবে মিটার পার সেকেন্ড বা কিলোমিটার প্রতি ঘন্টা। আর একটা জিনিস আমি তোমাদের বলে দিই, এটা এক্সাম্পল বা একটা শর্ট কোশ্চেন টাইপের জিনিস। এ থেকে যাত্রা শুরু করেছে একটা বডি, ঘুরে ফিরে সে আবার এতেই পৌঁছে গেল, তাহলে এর ডিস্টেন্স কতটা ট্রাভেল করলো? আমি কিভাবে ডিস্টেন্স ট্রাভেল ক্যালকুলেট করব? এইখান থেকে সুতো ধরে 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 মানে একটা সুতো এখান থেকে শুরু করব, এই বরাবর পেতে পেতে নিয়ে যাব, এখান অবধি পৌঁছাবো, যতটা রাস্তা হলো, অর্থাৎ এই দৈর্ঘ্যটাই হচ্ছে দূরত্ব। কিন্তু ডিসপ্লেসমেন্ট কত বলো তো? ডিসপ্লেসমেন্টকে বাংলায় সরণ বলে। ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট কিন্তু জিরো। কেন ডিসপ্লেসমেন্ট জিরো? কারণ এই বিন্দু থেকে স্টার্ট হয়েছে যাত্রা, এই বিন্দুতেই পৌঁছে গেছো, তাহলে এ থেকে বিতে গেলে স্ট্রেট পাথ দিয়ে এ আর বিকে জয়েন করতে হতো, এখানে তো একটাই পয়েন্ট, এ থেকে এর দৈর্ঘ্য কত? শূন্য। সো ডিসপ্লেসমেন্ট ইন দিস কেস উইল বি জিরো। ওকে, ডিসপ্লেসমেন্ট কিন্তু জিরো। একটা বডি হেঁটেছে কিন্তু তার ডিসপ্লেসমেন্ট জিরো, এরকম এক্সাম্পল দিতে পারবে? তখন তুমি কি বলবে? হ্যাঁ, কোনো ক্লোজড পাথ, সেটা যে কোনো শেপের হতে পারে, এরকম কোনো পাথ হতে পারে, এ থেকে স্টার্ট করে আবার এতে, যে কোনো ক্লোজড পাথ, মানে এক জায়গা থেকে শুরু হয়ে যদি আমি আবার সেই জায়গাতেই পৌঁছে যাই, আমার ডিসপ্লেসমেন্ট জিরো হবে, আমার ভেলোসিটিও কিন্তু জিরো হবে, কারণ ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট তো জিরো, দ্যাটস ওয়াই। এইবার দেখো, তোমরা কোনো একটা এমন জিনিসকে লক্ষ্য করেছো যার প্রথমে ভেলোসিটি ছিল, বা হ্যাঁ ভেলোসিটি ছিল 4 মিটার পার সেকেন্ড, কিছুক্ষণ পর তার ভেলোসিটি মানে 2 সেকেন্ডস পর সেই বডিটারই ভেলোসিটি চেঞ্জ হচ্ছে বারে বারে, সেটা হয়ে গেছে 6 মিটার পার সেকেন্ড। এই যে চেঞ্জ, ভেলোসিটি চেঞ্জ তো হতেই থাকে, সবসময় কি সব জিনিস একই ভেলোসিটি নিয়ে যায়? তা কিন্তু যায় না। তাহলে ভেলোসিটি যখন চেঞ্জ করছে, তখন আর একটা নতুন কোয়ান্টিটি আমরা বলছি, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে হচ্ছে তুমি দেখতে চাইবে যে 1 সেকেন্ডে তার কতটা ভেলোসিটি চেঞ্জ হলো। এখানে আমি বলতে পারি 2 সেকেন্ডসে বডিটার ভেলোসিটি চেঞ্জ হয়েছে 6 মাইনাস 4, কত হয়েছে চেঞ্জ? 2 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে তার কতটা ভেলোসিটি চেঞ্জ হচ্ছে ইউনিটারি মেথড অনুযায়ী? 1 মিটার পার সেকেন্ড। এই যে জিনিসটা বের করলে, এটাই হচ্ছে কিন্তু অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি? চেঞ্জ অফ ভেলোসিটি বা ভেলোসিটি চেঞ্জ বাই টাইম, কতটা সময়ে এই ভেলোসিটিটা চেঞ্জ হয়েছে বাই টাইম, সেটাই আমাকে দেবে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনের ডিরেকশন কিন্তু যেদিকে ভেলোসিটি সেই দিকেই হয়। যদি, এটা কিন্তু খুব মন দিয়ে শুনবে, যদি ভেলোসিটি বাড়তে বাড়তে যায়, তাহলে যেদিকে ভেলোসিটি সেই দিকেই অ্যাক্সিলারেশনের ডিরেকশনও সেদিকে থাকবে। কিন্তু যদি দেখা যায় যে প্রথমে ভেলোসিটি ছিল 6 মিটার পার সেকেন্ড, তারপর কমছে ভেলোসিটি, যখন ট্রেন একটা স্টেশনে ঢোকে তখন ভেলোসিটি কি হয়? ভেলোসিটি ক্রমশ কমে, ট্রেন আস্তে আস্তে থেমে যায়। তাহলে এই যে ভেলোসিটিটা কমছে, এইটা যখন কমবে, তখন আমরা যদি ক্যালকুলেট করি দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, দ্যাট ইজ দ্য, যেটাকে আমরা আগে অ্যাক্সিলারেশন বলছিলাম, সেটাকে আমরা এবার বলবো ডিঅ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন। অনেক নাম আছে, মানে বেগের কমে যাওয়ার হারকে অনেক নামে পরিচিত করা হয়। নেগেটিভ অ্যাক্সিলারেশন, এতগুলো নামে পরিচিত। কি? যখন বেগ কমছে তার হারটা, এইটা ধরো 2 সেকেন্ড টাইমে হয়েছে, তাহলে আমি যদি এইটা বার করতে চাই, তাহলে কি হবে? 6 মাইনাস 3 বাই 2, প্রসেস এটাই, আর বেরোবে 3/2 মানে 1.5। ইউনিটটা কি জানো? মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইউনিটগুলো কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমি জাস্ট ইউনিটারি মেথড দেখিয়েছি, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিট। কিসের ইউনিট এটা? এটা ইউনিট হচ্ছে অ্যাক্সিলারেশনের। এবার অ্যাক্সিলারেশন দুই প্রকার, ভেলোসিটি বাড়তে বাড়তে যেতে পারে বা ভেলোসিটি কমতে পারে। যখন ভেলোসিটি বাড়তে বাড়তে যায়, তখন যেদিকে ভেলোসিটি সেদিকেই অ্যাক্সিলারেশন, আর যখন ভেলোসিটি কমে যায় সময়ের সঙ্গে, তখন যেদিকে ভেলোসিটি অ্যাক্সিলারেশন বা ডিঅ্যাক্সিলারেশন বা নেগেটিভ অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন, সেটা কিন্তু যেদিকে ভেলোসিটি
যেদিকে গাড়ি যাচ্ছে তার অপোজিট দিকে হয় অ্যাক্সিলারেশন। মনে থাকবে, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে, জাস্ট ইনফরমেশনের জন্য। এইবার তোমাদের বইতে আমি একটু এলাম, এখানে দেখবে অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ ভেলোসিটি, এইসব জায়গাগুলো খুব ভালো করে দেখবে। আমি তোমাদের এই যে পোর্শনটুকু পড়ালাম এটা অ্যাবজর্ব করার জন্য তোমাদের একটু সময় লাগবে। এরপরে আমরা আরেকটা একদম নতুন জায়গায় ঢুকবো, সেটা হচ্ছে নিউটনস ল অফ মোশন। ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গা, 3টে ল আমরা একদিনেই পড়বো, কিন্তু একে অপরের সঙ্গে তারা জড়িত। তো তার আগে আমি তোমাদের বলে দিই, অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ ভেলোসিটি, এই যে জিনিসটা মানে কি? অ্যাভারেজ স্পিড মানে এই গোটা ডিস্টেন্সটা তো বিভিন্ন পার্টে পার্টে ভাগ আছে, তো এই গোটা ডিস্টেন্সটাকে নিয়ে তার যদি অ্যাভারেজ বের করা যায় আমরা পাবো অ্যাভারেজ স্পিড। আর অ্যাভারেজ ভেলোসিটি, যেটা তুমি এক্ষুনি ক্যালকুলেট করলে না, এ থেকে বিতে গেলাম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, সেটাও কিন্তু অ্যাভারেজ ভেলোসিটি। কারণ আর তাহলে ইনস্ট্যান্ট মানে কি, ইনস্ট্যান্টেনিয়াস মানে কি, হোয়াট ডাজ ইট মিন? ইনস্ট্যান্টেনিয়াস কেন বলছি না, অ্যাভারেজ কেন বলছি? স্পিড বা ভেলোসিটি বের করার সময় কোনো একটা মুহূর্তে যদি বের করো, সেটাকে শুধু স্পিড বা ভেলোসিটি সেই মুহূর্তের বলা যেতে পারে। এইখানে যেহেতু তুমি বেশ কিছুটা টাইম জুড়ে যাওয়া আসা করেছো এবং তার উপরে তুমি বের করতে চাইছো ভেলোসিটি বা স্পিড, এই জন্য এগুলোকে আমরা অ্যাভারেজ স্পিড বা অ্যাভারেজ ভেলোসিটি বলছি। গতদিন আমাকে বেশ কয়েকটি মেয়ে একটা ডাউট পাঠিয়েছিল, আমি সেই ডাউটের আনসারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের বলা হয়েছিল ওয়াই ওয়েস্টেজ অফ এনার্জি মাস্ট বি মিনিমাইজড। এই জায়গাটা দেখো, ওয়েস্টেজ অফ এনার্জি মাস্ট বি wastage of energy must be minimized because if we use energy at the present rate then our reserves will sustain only for 40 to 50 years. বুঝতে পেরেছো? এইটুকুটাই আনসার। and after that we will suffer from a shortage of energy sources like coal and petroleum, so we should minimize the wastage of energy. প্রথমে আমি বলেছি দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করবে, প্রথমেই ওয়েস্টেজ অফ এনার্জি মাস্ট বি মিনিমাইজড বা লাস্টে সো ওয়েস্টেজ অফ এনার্জি মাস্ট বি মিনিমাইজড। বুঝতে পেরেছো কোন জায়গা থেকে আনসার? ক্লাস 7 আমরা ফার্স্ট টাইম অ্যান্ড মোশন চ্যাপ্টারের ফার্স্ট পার্টে দেখেছিলাম রেক্টিলিনিয়ার মোশন, মোশন ইন আ সার্কুলার পাথ, রোটেশনাল মোশন, কম্বিনেশন অফ রোটেশনাল মোশন অ্যান্ড রেক্টিলিনিয়ার মোশন, আর কার্ভিলিনিয়ার মোশন। এ কটার নাম ছিল। 6-এ হয়তো আমরা কিছুটা বুঝেছি, আর স্ক্রিনে তোমরা এছাড়াও কয়েকটা পিরিয়ডিক অসিলেটরি ট্রান্সলেটরি ওয়ার্ডসগুলো দেখতে পাচ্ছ। তো জাস্ট যেগুলো বইতে আছে সেগুলোকে এমফ্যাসিস দিয়ে আমরা একটা ছোট্ট ভিডিও দেখে নিই যাতে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। ঠিক আছে, চলো। স্ক্রিনে তোমরা যে মোশনগুলো দেখতে পাচ্ছ এই সব মোশনই হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন। বল, কার, ট্রেন, মার্চ পাস্ট, এরা সবাই স্ট্রেট একটা লাইনে মোশন দেখাচ্ছে বলেই এটাকে আমরা বলছি রেক্টিলিনিয়ার মোশন। এই মোশনটাতে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে কিন্তু সার্কুলার মোশন দিচ্ছে। কারণ কি, একটা মাঝে অ্যাক্সিস আছে যার চারিপাশে ও ঘুরছে। মনে রাখবে একটা সেন্ট্রাল পয়েন্ট ফিক্সড আছে, তার চারিপাশে ছেলেটা ঘুরছে, তাই জন্য এটা কিন্তু সার্কুলার মোশন। সার্কুলার মোশনে একটা পয়েন্টের চারিপাশে আমরা ঘুরে থাকি, যেমন পাখা, ঠিক আছে, পাখার ব্লেডগুলো, ক্লক তার হ্যান্ডসগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে সব সার্কুলার মোশন, কারণ এখানে একটা পার্টিকুলার পয়েন্টের চারিপাশেই কিন্তু একটা বডি ঘুরছে। ঠিক আছে। So an object moves around a fixed point such that its distance from its center remains the same. অবশ্যই এটা সার্কেলে ঘুরলে তো সেন্টারের থেকে ডিস্টেন্স সমান থাকবে, এবং এখানে পয়েন্টটা কিন্তু আউটসাইড দ্য বডি। দ্য পয়েন্ট অ্যারাউন্ড উইচ দ্য পার্টিকেল ইজ মুভিং ইজ আউটসাইড দ্য বডি। এখানে দেখিয়ে দিচ্ছে, দেখো ডিস্টেন্সটা কিন্তু সমান আছে। এই যে ছেলেটা পড়লো সেটা লিনিয়ার মোশন ছিল, এ সার্কুলার মোশন। এখানে বিভিন্ন ধরনের মোশন তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে। এই যে বলটা দেখছো তোমরা এগিয়ে যাচ্ছে, এই বলটা কিন্তু এগোচ্ছেও, অর্থাৎ রেক্টিলিনিয়ার মোশন তো আছে, স্ট্রেট লাইনে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আরেকটা মোশনের আছে, সেটা হচ্ছে কি, এই গোল গোলও ঘুরছে কিন্তু। হ্যাঁ, এই যে গোল গোল ঘোরা এটাকে আমরা বুঝবো, সেটাকে রোটেশন বলে। সো এটা হচ্ছে এক ধরনের কম্বিনেশন অফ টু মোশন, এক তো গোল গোল ঘোরা যেটাকে রোটেশন বলছে, আর একটা এগিয়ে যাওয়া যেটাকে আমরা ট্রান্সলেশনাল রেক্টিলিনিয়ার মোশন বলে থাকি। দিস ইজ রোলিং মোশন, এটাকে একসঙ্গে বলা হয়
রোলিং, দিস ইজ কল্ড রোলিং, টু সাইমালটেনিয়াস মোশনস অফ দ্য ফুটবল। রেক্টিলিনিয়ার মোশনও আছে, আবার সার্কুলার মোশন বলছে এখানে। আমি প্রেফার করব এটাকে রোটেশন বলা, কেন সেটা আমি তোমাদের পরে বলছি। রোটেশন আর সার্কুলার মোশনের মধ্যে একটা মানে ফাইন একটা লাইন আছে ডিফারেন্সে, সেটা আমরা দেখে নেব। রোলিং মোশনের আরও কয়েকটা এক্সাম্পলস দেখো। নিচে যে মেয়েটা সাইকেল চালাচ্ছে এটাও কিন্তু রোলিং মোশনেরই একটা এক্সাম্পল। আমি একটু ভালোভাবে দেখাই। এই দেখো, সাইকেলের চাকাটা এগিয়েও যাচ্ছে আবার রোলও করছে, তাই না? মানে সার্কুলেশন, রোটেশনও দেখাচ্ছে। তাই এইবার আমরা রোটেশন দেখছি। পৃথিবীর সবথেকে ভালো এক্সাম্পল, পৃথিবীর অ্যাক্সিসটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে অ্যাক্সিস, তার চারিপাশেই আর্থ রোটেট করছে। সো রোটেশন, যেখানে কোনো একটা ফিগার এমন একটা অ্যাক্সিসের উপরে অ্যাবাউটে, এমন একটা অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করছে, সার্কুলার মোশন দিচ্ছে, যে অ্যাক্সিসটা তার ভিতরেই রয়েছে। এই যে অ্যাক্সিসটা রয়েছে আর্থের, এই যে অ্যাক্সিসটা রয়েছে আর্থের, সেটা কিন্তু এই আর্থের ভিতরেই রয়েছে, তার চারিপাশেই কিন্তু আর্থ রোটেট করছে। যেমন তুমি যদি ঘুরতে শুরু করো, পাক খেতে শুরু করো, তাহলে তুমি কি করবে? নিজের অ্যাবাউটেই ঘুরছো। ঠিক একইভাবে তাহলে আমরা আরও একটা এক্সাম্পলস বলতে পারি, যেমন টপ, অর্থাৎ যেটাকে আমরা লাট্টু বলি। লাট্টু নিয়ে যখন কোনো ছেলে ঘোরায়, তখন লাট্টু নিজের অ্যাক্সিসের অ্যাবাউটেই ঘুরতে থাকে, এমন একটা পয়েন্টের চারিপাশে ঘুরে যে পয়েন্টটা তার নিজের বডির ভিতরেই রয়েছে। এটাকে বলা হয় রোটেশনাল মোশন। তাহলে সার্কুলার মোশন আর রোটেশনাল মোশনের মধ্যে বেসিক ডিফারেন্স কিন্তু তোমাদের জানতে হবে। কোনো ইঁটকে হাতে বেঁধে যদি তুমি ঘোরাও, তাহলে ইঁটটা গোল গোল, মানে সুতোয় বেঁধে একটা ইঁটকে তুমি হাতে আঙুলে বেঁধে ঘোরাচ্ছ, তাহলে ইট কিন্তু তোমার আঙুলের চারিপাশে গোল গোল ঘুরছে, তার মানে ওটা সার্কুলার মোশন। কারণ যে পয়েন্টের অ্যাবাউটে ইটটা ঘুরছে সেটা কিন্তু ইটের ভিতরে নয়, ইটের বাইরে। কিন্তু কোনো একটা এই আর্থের ক্ষেত্রে তুমি যখন এই রোটেশনটা দেখছো, এই মোশনটা দেখছো, তখন যে পয়েন্টের অ্যাবাউটে আর্থ ঘুরছে সেই পয়েন্ট কিন্তু আর্থের নিজের ভিতরে। সো দিস ইজ রোটেশনাল মোশন। কম্বিনেশন বা রোলিং মোশন দেখেছো। কার্ভিলিনিয়ার মোশন মানে আর কিছুই না, কার্ভিলিনিয়ার মোশন মানে জাস্ট এরম কার্ভে, যে কোনো স্ট্রেট পাথে না গিয়ে অন্য কোনো পাথে যদি কোনো বডি যায়, সেটাকে আমরা কার্ভিলিনিয়ার মোশন বলি। সো আমাদের মুভমেন্ট ইন আ স্ট্রেট লাইন ইজ কল্ড রেক্টিলিনিয়ার মোশন। সার্কুলার পাথে যদি যায় কোনো সেন্ট্রাল পয়েন্টের, তাহলে সার্কুলার মোশন। রোলিং মোশনটাও এরা বুঝিয়ে দিতে চেয়েছে, সেটাও তোমরা লিখে নিতে পারো। আর পিরিয়ডিক মোশন মানে জানো? পিরিয়ডিক মোশন মানে একই সময় অন্তর অন্তর যে মোশনটা রিপিট করে নিজেকে, একই সময় অন্তর অন্তর, যেমন ঘড়ির পেন্ডুলাম এটসেট্রা। আর একটা রোলিং মোশন সম্বন্ধে বলেছে, দেখে নাও। তো কার্ভিলিনিয়ার মোশন নিয়ে যেহেতু আমি ওখানে কিছু বলতে পারিনি বলে এখানে তোমাদের দেখাচ্ছি। দেখো, কার্ভড লাইনে এরকম করে যখন কোনো মানুষ দৌড়ায় বা যে কোনো জিনিস যদি কার্ভড লাইনে ট্রাভেল করে, আমরা বলি সে কার্ভিলিনিয়ার মোশন দিচ্ছে। আশা করি তোমরা যত রকম মোশন আছে, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, স্পিড, অ্যাক্সেলারেশন, যা আজকে বোঝালাম সব রিডিং পড়বে এবং ভালো করে বুঝে নেবে। ঠিক আছে? সবাই মন দিয়ে পড়াশোনা করো।